সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় শহর ঢাকা, ঢাকার প্রায় 400 বছর হতে চলল। এই ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের ইতিহাস। কারো কারো দৃষ্টিতে ঢাকা হচ্ছে মসজিদের শহর, কারো কারো দৃষ্টিতে ঢাকা হচ্ছে রিকশার শহর। তারপরেও বলবো ঢাকা হচ্ছে আমাদের প্রাণের শহর। এই শহরকে ঘিরেই রয়েছে আমাদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড। এই শহরের 400 বছর ইতিহাসে রয়েছে আমাদের নানা কর্মতৎপরতা। এ পর্যায়ে আমাদের আজকের বিষয় ঢাকার 400 বছর। কথিত আছে ডাকের শব্দ থেকেই ঢাকা শব্দের উৎপত্তি। রাজধানী ঢাকার 400 বছরের দ্বার প্রান্তে এসে গেছে। ইতিমধ্যে 400 বছরের ঢাকাতে ঘটেছে নানা ঐতিহাসিক ঘটনা। রাজধানী ঢাকাকে ঘিরেই ঘটেছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক কর্মযজ্ঞ। মোগল আমলে স্থাপিত বাংলার 3 রাজধানী ঢাকা, মুর্শিদাবাদ এবং কলকাতার মধ্যে ঢাকাই সবচেয়ে পুরনো। ঢাকার 400 বছর বলা হচ্ছে, আসলে এটা হবে রাজধানী ঢাকার 400 বছর। এবং অনেকে মনে করছেন যে এই বছরেই 400 বছর পূর্তি হবে। আসলে এটা হবে আরও 2 বছর পরে 2010-এ। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আমরা 2008 থেকে 2009 থেকে 2010 পর্যন্ত ঢাকাকে নিয়ে বিভিন্ন উৎসব করতে পারি। যদি যে সময় ঢাকার পত্তন হয় এবং তারপর সেই সময় ঢাকার বৈশিষ্ট্যগুলি কী ছিল? ঢাকা শহর হিসেবে ছিল ছোট, পরিধি বিশাল ছিল, প্রচুর বাগান ছিল, ক্যানেল ছিল। ঢাকার যে ধরনের প্রকৃতি ছিল মোগলরা সেটাকেই ব্যবহার করে কাজ করেছিল। লোকসংখ্যা ছিল মোটামুটি, জিনিসপত্রের দাম সস্তা ছিল, তবে লোকের ক্রয় ক্ষমতাও খুব কম ছিল। ইমারত ছিল না, যেটা নওয়াব বা তাদের হয়তো 2-1টা ইমারত তৈরি হয়েছিল তখন, কিন্তু অধিকাংশই কুড়ে ঘর বা অন্যান্য স্থাপত্যিক উপাদান ব্যবহার করে করা হয়েছিল। ইংরেজ আমলে বা ঔপনিবেশিক আমলে আমরা দেখছি ঢাকার লোক সংখ্যা কমে গেছে, ঢাকার পরিধি সংকুচিত হয়ে গেছে এবং ঢাকা একটা জঙ্গলময়, দুর্গন্ধময়, একটা নোংরা নগরীতে পরিণত হয়েছে। ঢাকায় ব্যবসা বাণিজ্য কমে গিয়েছিল, যেটা মোগল আমলে বিরাট ছিল। ফলে এবং মহামারী, ঢাকায় প্রায় মহামারী দেখা দিত। আজকের ঢাকার কথা যদি চিন্তা করি, যে বৈশিষ্ট্যটা চোখে পড়বে সেটা হচ্ছে ঢাকার পরিধি। আমি যখন পরিধির কথা বলছি, মোগল আমলের শহরটা আমরা পুরনো রেল লাইনের ওই ধারেই ধরতে পারি। ইংরেজ আমলে হয়তো রমনা পর্যন্ত ধরতে পারি। মোগল আমলে টঙ্গী বা অন্যান্যখানে পরিধি ছিল, কিন্তু বাগান বা ছোট ছোট হয়তো বসতি ছিল। কিন্তু এখন ঢাকা যদি আমি সদরঘাট থেকে ধরি, একেবারে টঙ্গী ব্রিজ পর্যন্ত কিন্তু আমি ঢাকা একেবারে ঠাসা। 2 নম্বর হচ্ছে মানুষ। এত মানুষ ঢাকা শহরে এর আগে কখনো থাকেনি। সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির সঙ্গে বা বিশ্বের সঙ্গে ঢাকা যুক্ত হয়ে পড়েছে। সুতরাং ওইভাবে ঢাকা শহরকে 200 বছর আগে, বা আমি মনে করি যে 1947 সালের আগের ঢাকার সঙ্গে তুলনা করা খুব একটা মানে হয় না। তবে আমি এটা বিশ্বাস করি যে স্বাধীনতার পরপর ঢাকা শহরের পরিধি যা ছিল এবং ঢাকা শহরের অবস্থা যা ছিল, যদি তৎকালীন ডিআইটি বা রাজুক এবং পরবর্তীকালে রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার যদি নজর দিতেন, তাহলে ঢাকাকে কিন্তু তখনও সুন্দর করে গড়ে তোলার একটা উপায় ছিল। 1700 সালে বিশ্বের দ্বাদশ বৃহত্তম নগরী ছিল ঢাকা। বাংলাদেশের অনেক সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই ঢাকা শহরকে ঘিরে। ঢাকা শহর রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছিল মোট 4 বার। পৃথিবীর আর কোনো শহরের 4 বার রাজধানী হওয়ার গৌরব অর্জন করার কথা আগে শোনা যায়নি। প্রথম রাজধানী হয়েছিল মোগল আমলে, দ্বিতীয় রাজধানী হয়েছিল 1905 সালে ইংরেজরা যখন বাংলাকে 2 ভাগ করেছিল তখন। তৃতীয়বার রাজধানী হয়েছিল 1947 সালে ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা 2 ভাগে ভাগ করে স্বাধীনতা দিয়েছিল বলে।
তখন পূর্ব পাকিস্তানের রাজধানী হয়েছিল ঢাকা। 1971 সালে যখন আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, তখন স্বাধীন দেশের নতুন রাজধানী করা হয়েছিল আবার ঢাকাকেই। ঢাকা মোটামুটি এখন ভালোই লাগে। বর্তমান ঢাকা অনেক আধুনিক অত্যাধুনিক পর্যায়ে পরিণত হয়েছে। দেখা যায় যে আজ থেকে 10-15 বছর আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক অনেক উন্নত অবস্থায় পরিণত হয়েছে। আজকের যে ঢাকা লোকসংখ্যা অনুপাতে এর আয়তন অনেক কম হয়ে গেছে। আগের ঢাকা আর এখনকার সময়ের ঢাকা আপনার কাছে কি পার্থক্য মনে হয়? পার্থক্য, আগে যখন ঢাকাতে আসছি তখন ঢাকায় এত যানজট ছিল না, একটু ভিড় কম ছিল। আমরা বিশেষ করে বড় বড় হসপিটাল ডাক্তারখানাগুলোতে আসি গ্রামের থেকে, এসে একটু বেশ আগে চলেছি, এখন বেশি যানজট হয়ে গেছে, এটা একটু সমস্যা লাগে বেশি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ঢাকা 400 বছর অতিক্রম করছে। এই 400 বছরে ঢাকার ইতিহাসের অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই পুরনো ঢাকা থেকে আজকের আধুনিক মেগাসিটি ঢাকা। আমরা ঢাকার বিষয়ে কথা বলবো ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী কর্নেল আশফাকুল ইসলামের সঙ্গে। আচ্ছা, আপনি আমাকে বলবেন কি যে ঢাকা তো এখন মেগাসিটি, এই ঢাকার উন্নয়নে ঢাকা সিটি কর্পোরেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্যায়ে আপনারা কি কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন? অক্লান্ত পরিশ্রম করে যতটুকু ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষে সামর্থ্য কুলায় সেই অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যতটুকু জনগণের যত ধরনের সেবা প্রদান করা সম্ভব সেইভাবে অনেক কার্যক্রম মোটামুটিভাবে করে যাচ্ছে এবং করে যেতে থাকবে। তা এই সেবা কার্যক্রমের মধ্যে বলতে গেলে আমরা বলতে পারি রাস্তা, নর্দমা, ফুটপাত, স্ট্রিট লাইট, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, এই ধরনের মূলত এই ধরনের সেবাদান করা হয়। যেমন আমাদের যদি রাস্তার কথা বলি তাহলে বলতে হবে যে 1838 কিলোমিটার রাস্তাটাকে সবসময় আমাদেরকে ঠিক রাখতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় প্রধান প্রধান সড়কগুলোতে সবসময় দ্রুত গতিতে কাজ করতে হয়। হয়তো অলিগলি রাস্তাগুলো একটু পরে এটার প্রায়োরিটি 2-এ থাকে। এছাড়া আমাদের 1052 কিলোমিটার পাইপ নর্দমা আছে, 999 কিলোমিটার খোলা নর্দমা আছে এবং 388 কিলোমিটার ফুটপাত আছে এবং 107 কিলোমিটার ওই যে মাঝখানে যে রোড মিডিয়ান বলা হয় এটা আছে। তো এই রোড মিডিয়ানটাকে আপনারা দেখেছেন যে 6-7 বছর আগেও এই রোড মিডিয়ানগুলো এতটা সুন্দর ছিল না। এখন বিভিন্ন উদ্যোগী সংস্থাগুলোকে দেওয়ার ফলে দেখা গেছে যে রোড মিডিয়ানগুলো সবুজায়ন হয়েছে এবং ঢাকার সৌন্দর্য অনেক অংশ বৃদ্ধি পেয়েছে। এই এবং রোড মিডিয়ানের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিসপত্রগুলো করে, যেমন ঢাকার ঐতিহ্য রক্ষা করার জন্য ঘোড়ার শেরাটনের মোড়ে একটা ঘোড়ার গাড়ি রাখা হয়েছে, কদম ফুয়ারা আছে, রাজবাংলার দ্বারা একটা মোড়ে একটা সুন্দর একটা মনুমেন্ট করা হয়েছে। এই ধরনের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মনুমেন্ট করা হয়েছে এবং আরও কীভাবে সৌন্দর্য করা যায় এটা প্রক্রিয়াধীন রয়েছে। এবং কর্মপরিকল্পনার দিকে আমরা যদি বলি, যানজট নিরসনের লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় বাইপাসের রোডের জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম নিয়েছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো সেটা হলো এয়ারপোর্ট রোডের জিয়া কলোনি থেকে এটা মিরপুর 12-তে একটা ইস্ট ওয়েস্ট, যেটা খুবই জরুরি ছিল। হ্যাঁ, পূর্ব পশ্চিম যে সংযোগ, এই সংযোগের সড়কের সংখ্যা খুবই কম। এইটা একটা বড় ধরনের একটা সংযোগ স্থাপন হবে। এতে আমার মনে হয় যানজট অনেক অংশে নিরসন করা সম্ভব হবে। এছাড়াও এয়ারপোর্ট রোডের ওখানে আমরা লিংক রোডের জন্য মোটামুটিভাবে আমরা প্রক্রিয়া করছি, যাতে করে এয়ারপোর্ট থেকে রোকেয়া সরণিতে সরাসরি একটা মিসিং একটা লিংক আছে, যেটা রোকেয়া এয়ারপোর্ট রোড থেকে রোকেয়া সরণিতে হওয়া দরকার ছিল, সেটারও আমরা মোটামুটি সব রকম প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। তেজগাঁ আড়ং থেকে শুটিং ক্লাব থেকে একটা লিংক রোড, সেটাও বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। ওখানে একটা ছোট একটা ব্রিজ তৈরি করা হবে। এছাড়াও হাজারীবাগ থেকে কালুনগর একটা রাস্তা বেরিবাদের সম্প্রসারণ, মিরপুর দারুসালাম যেটা আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত পর্যন্ত হবে সেটার সম্প্রসারণ, আগারগাঁ থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত একটা রাস্তা, সেটার সম্প্রসারণ। এই ধরনের সবগুলো যদি বাইপাস রোড যেখানে যতটুকু সম্ভব যদি করা সম্ভব হয়, তাহলে যানজট কিছুটা নিরসন হবে, তেলের কিছু সাশ্রয় হবে, সময়ের কিছু সাশ্রয় হবে। 1610 সালে ইসলাম খাঁ ঢাকায় আসেন। ঢাকায় পা দিয়ে ইসলাম খাঁ ঠিক করলেন ঢাকা হবে সারা বাংলার রাজধানী।
ইসলাম খাঁ ছিলেন ফতেপুর সিকরির বিখ্যাত পীর শেখ সেলিম চিশতির নাতি। তবে ঢাকার নাম বদলে রেখেছিলেন জাহাঙ্গীরনগর। এই নামটি কিন্তু চালু ছিল সরকারি কাগজপত্রেই। লোকজন সবসময় পুরনো নাম ঢাকাই মনে রেখেছে। অনেক ঐতিহাসিক মনে করেন প্রাচীন আমলে ঢাকা ছিল খুব সমৃদ্ধ জনপদ এবং তখন এর নাম ছিল 52 বাজার 53 গলি। মোগল রাজধানী হওয়ার পর স্বাভাবিকভাবেই ঢাকা হয়ে উঠেছিল সারা বাংলার প্রধান শহর ও ব্যবসা কেন্দ্র। মোগল আমলে বাংলা শাসন করেছিল বেশ কয়েকজন গভর্নর বা সুবাদার। সুবাদাররা আবার পরিচিত ছিলেন নবাব হিসেবে। এদের মধ্যে ইসলাম খাঁ 1610 থেকে 1613 সাল পর্যন্ত, শাহ সুজা 1639 সাল থেকে 1660 সাল পর্যন্ত, মীর জুমলা 1660 সাল থেকে 1663 সাল পর্যন্ত, শায়েস্তা খাঁ 1663 সাল থেকে 1668 সাল পর্যন্ত, আজিমুস শান 1698 সাল থেকে 1712 সাল পর্যন্ত। ইসলাম খাঁ যখন ঢাকায় পা রাখেন তখন ঢাকা সদরঘাট এলাকার আশেপাশে বিস্তৃত ছিল। পুরনো ফুলবাড়িয়া রেল স্টেশনকে শহর ঢাকা ধরা হতো। এই প্রজন্মের তরুণ হিসেবে বলবো যে এখনকার ঢাকাটা, আমরা যে ধরনের ঢাকার স্বপ্ন দেখেছিলাম সেই ঢাকাটা আমরা পাচ্ছি না। তো আমরা চাচ্ছি ঢাকার আরও উন্নত মানের হোক। ঢাকার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানকার ঐতিহ্য। পুরনো জিনিসপত্র আছে। তবে আসলে আমাদের যে এই প্রদর্শনী কক্ষটা, এটা কিন্তু কত পুরানো এটা কিন্তু বড় বিষয় নয়। কারণ আজকে থেকে 100 বছর আগে যে সমস্ত জিনিসগুলো ব্যবহৃত হতো এই ঢাকাতে, সেটাই কিন্তু এখন দুর্লভ বস্তু হয়ে গেছে। তো আসলে এই জিনিসগুলো ধরে রাখার পিছনে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধরে রাখারই একটা প্রয়াস মাত্র। তো আসলে আপনারা জানেন বোধহয় যে ঢাকার 400 বছর হতে যাচ্ছে। ঢাকা শহর কিন্তু কলকাতার চেয়ে অনেক পুরনো শহর, কিন্তু আজকে এর ঐতিহ্য আমরা বিভিন্নভাবে আমরা হারিয়ে ফেলেছি। ঢাকার বুড়িগঙ্গার পাড়ে যে শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভবত ইসলাম খাঁর মাধ্যমে, তার আগেও এটার জনপদ ছিল, সেটাও ইতিহাসে পাওয়া যায়। সেই যে আমাদের ঐতিহ্যগুলো বা সংস্কৃতি বা ইতিহাসের সংরক্ষণ, আমাদেরই অবহেলায় কিন্তু এটা অবক্ষয় হয়ে গেছে। এটার 400 বছরের ঢাকা আর এখনকার ঢাকার মধ্যে রাত দিন তফাৎ। তখনকার ঢাকা ছিল শুধু পুরান ঢাকা কেন্দ্রিক, ঘোড়া গাড়ি চলতো। এখনকার ঢাকা অনেক আধুনিক, ঢাকা অনেক পরিবর্তন। আমরা নতুন কমিশনার হওয়ার পরেও ঢাকাতে অনেক উন্নয়ন হয়েছে। সার্কের কারণে ভিউটিফিকেশন হয়েছে, পুরো ঢাকা পরিবর্তন হয়েছে। বর্তমানে আমার ওয়ার্ডে ফ্লাইওভার, যেটা কিছুদিন আগেও চিন্তা করা যায় না যে আমাদের দেশে ফ্লাইওভার হবে, অথচ আমার ওয়ার্ডেই এখন একটি ফ্লাইওভার, অত্যাধুনিক ফ্লাইওভার হয়েছে। এখন অনেক পরিবর্তন। ঢাকা কিছুদিন আগেও মানে যেরকম ছিল, এখন কিন্তু ঢাকাটা মোটামুটি গ্রিন বলা চলে। প্রচুর গাছ লাগানো হয়েছে, এখন বেশ সবুজ ঢাকা। ঢাকা শহরের আয়তন বেশ বৃদ্ধি পেয়েছিল মীর জুমলার সময়। তার আমলে ঢাকার সীমানা ছিল পশ্চিমে জাফরাবাদ, পূর্বে পোস্তগোলা এবং উত্তরে প্রায় টঙ্গী নদী পর্যন্ত। মোগলরা ভালোবাসতেন বাগান। ঢাকাতেও মোগলরা তৈরি করেছিলেন বেশ কিছু বাগান। মোগল আমলে ঢাকা ছিল বাগানের শহর। এইসব বাগানের কিছু নাম এখনো হারিয়ে যায়নি। মোগল আমলে ঢাকার এত বাড়ন্তের একটি প্রধান কারণ ছিল ব্যবসা বাণিজ্য। সম্পদের লোভে বিদেশি বণিকরা এসে ভিড় জমাতেন এ শহরে। মোগল আমলে ইরান, আরব,
গ্রিস, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল প্রভৃতি দেশ থেকে ব্যবসায়ীরা এসেছেন ঢাকায়। সব মিলিয়ে ঢাকা ছিল ওই সময় গমগমে এক শহর। 1765 সালে ইংরেজ বণিকরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাটের কাছ থেকে ভার পেয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব ভার। ইংরেজ বণিকরা যখন রাজদণ্ড হাতে পেয়েছিলেন তখন তারা সাধারণ মানুষের উপর শুরু করেছিলেন অত্যাচার। বিশেষ করে দেখা যায় যে অনেক গাড়িগুলো, পুরোনো গাড়িগুলো চলতেছে, এত ধোঁয়া বার হচ্ছে যেগুলো মানে দূষণমুক্ত নয়। তো আমরা চাচ্ছি যে এগুলো দূষণমুক্ত হলে পরে ঢাকা যানজট আরও হবে, আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আছে। আগে তো সেরকম কিছু ছিল না ওভাবে ঘোরার মতন, এখন এই তো উদ্যানটা হয়েছে, ভালো লাগছে। ঢাকাকে আমরা বর্তমানে যে পজিশনটা আছে এর চাইতেও আরও উন্নত দেখতে চাই। এখানে আরও মানে নিত্য প্রয়োজনীয় বিনোদনের পার্ক থাকবে, মানুষ যেখানে মানে সময় কাটাবে। এখন যে পার্কগুলো আছে এগুলোতে দেখা যাচ্ছে অনেক ভিড়, আরও কিছু সৌন্দর্য হলে পরে সেখানে আমরা সময় কাটাতে পারি। গত 400 বছরে ঢাকা শহরকে আমরা বিভিন্নভাবে পরিবেশ দূষিত করেছি পরিবেশ নিয়ে, এবং আমরা এটা ঠিক যে আমরা গত 400 বছরে প্রচুর উন্নতি করেছি, কিন্তু উন্নতিটাকে সাস্টেইনেবল বা এটাকে পার্মানেন্ট করার জন্য আমাদের যা দরকার সেটা হচ্ছে পরিবেশ সহ করা বা পরিবেশ বা বান্ধব করা। আমরা যদি উন্নত বিশ্বের দিকে খেয়াল রাখি তাহলে আমরা অবশ্যই দেখব যে ওই জাতিটাই সবচেয়ে বেশি উন্নতি করেছে যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেছে বা পরিকল্পনা করেছে। 19 শতকের প্রথম থেকে শহরের জৌলুস কমতে থাকে। ঢাকায় তখন হাতির সংখ্যা ছিল প্রচুর। হাতির ব্যবসাটা নবাবী আমল থেকেই ছিল বেশ লাভজনক, এবং ঢাকায় হাতির খেদা তখন ছিল বেশ বিখ্যাত। হাতির খেদাকে বলা হতো পিলখানা। ঢাকা শহরের এখন হাতি না থাকলেও পিলখানা নামটি টিকে আছে। 60-এর দশকেই ঢাকায় ঘোড়ার গাড়ি চলাচল শুরু করেছিল। ঢাকা শহরে রিকশার আমদানি শুরু করা হয়েছিল 1936-37 সালে। পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে মাত্র 2টি রিকশা আনা হয়েছিল। 1858 সালে টেলিফোন আর 1885 সালে রেলগাড়ির আবির্ভাব হয়েছিল ঢাকায়। এই 400 বছরে ঢাকায় অনেক বিদেশি মেহমান আমাদের দেশে এসেছেন। ঢাকা সম্পর্কে তাদের নানা অভিজ্ঞতা রয়েছে। আমরা এই পর্যায়ে কথা বলছি দুজন বিদেশি এখানে আছেন আমাদের এখানে, ডেনমার্ক থেকে এসেছেন বাংলাদেশে কাজ করতে পরিবেশের উপর। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে ঢাকাকে তারা কিভাবে দেখেন, ঢাকাকে তারা তাদের অভিজ্ঞতা, ঢাকার অভিজ্ঞতা তারা আমাকে বলবেন। Would you tell me what is the feelings about of our capital Dhaka? The feeling about the capital Dhaka is, from my side of view, is that the development is coming to you. I see it every day when I go to the office that the buildings are rising, even here in the neighborhoods, buildings are rising up to 6-7 stores, and 5 years ago you didn't see that. Yes, you see, I have only been here 2 months now, and I've never been in Dhaka or Bangladesh before. I arrived the 5th of January, and my first impression was that there was a horrible number of people here. Yeah. People all over, you know. I come from a small country. We are only 5 million people in Denmark. But your country is 3 times bigger than Denmark, but you are 145 million. So you understand? When I walk on the streets in Denmark, there is plenty of space for me. Here, there is people all over. That was the first impression I got. Then, people here, they are very friendly. 1952 সালের ভাষা আন্দোলন ও 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ রাজধানী ঢাকার 400 বছরের মধ্যে